আজকে আসলে তোমাদের মানে শুরু করব ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ ডাইজেশন এবং অ্যাবজর্পশনের ব্যাপারে তোমাদের পড়াবো। হ্যাঁ, তার আগে তোমাদের ডাইজেশন অ্যাবজর্পশন পড়ার আগে তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কতগুলো পার্টস এর নাম তোমরা এগুলো জানো, কিন্তু তবুও মানে একটু তোমাদের স্মরণ করাই দিচ্ছি। পার্টস অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম কোথা থেকে শুরু হয়? তোমার মাউথ, ওরোফ্যারিংস, লিগাস, স্টোমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। হ্যাঁ, আর ডাইজেস্টিভ সিস্টেমের অ্যাক্সেসরি গ্ল্যান্ড পার্টস গুলো কি কি? অ্যাক্সেসরি পার্টস অফ ডাইজেস্টিভ সিস্টেম, হ্যাঁ, টিথ, স্যালিভারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, লিভার, গল ব্লাডার। আর এলিমেন্টারি ট্র্যাক্ট আমরা কোন পর্যন্ত বলবো? যেটা ইট এক্সটেন্ডস ফ্রম মাউথ টু অ্যানাস। আর গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট অর্থাৎ জিআই ট্র্যাক্ট, ইট এক্সটেন্ডস ফ্রম স্টোমাক টু অ্যানাস। ডাইজেশনে তোমার আমাদের কতগুলো লোকাল হরমোন কাজ করে। হ্যাঁ, জিআই ট্র্যাক্টে তোমরা এই ফিজিওলজিতে একটু পড়ছো লোকাল হরমোন তোমরা? জি ম্যাডাম। হ্যাঁ, তো তোমরা এটা জানো তো। এমনি লোকাল হরমোন মানে আমাদের এখানেও তোমার অনেক সময় পরীক্ষায় আসে লোকাল, হঠাৎ দ্য লোকাল হরমোনস অফ দ্য জিআই ট্র্যাক্ট। হ্যাঁ, এগুলি বেসিক্যালি দুইটা তিনটা গ্রুপ মানে ইয়েতে ভাগ করা হচ্ছে। মানে মেইন দুটা ইয়ে গ্রুপ, একটা হচ্ছে গ্যাস্ট্রিন ফ্যামিলি, একটা হচ্ছে সেক্রেটিন ফ্যামিলি। হ্যাঁ, গ্যাস্ট্রিন ফ্যামিলিতে গ্যাস্ট্রিন, কোলিসিস্টোকাইনিন, আর সেক্রেটিন ফ্যামিলিতে সেক্রেটিন, ডিআইপি, এটা হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড। ভিআইপি হচ্ছে ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড। আর আদার্স এর মধ্যে তোমার মোটিলিন, বম্বেসিন, সোমাটো স্ট্যাডিন এগুলি। হ্যাঁ, তাহলে মেইন দুটা গ্রুপ, একটা হচ্ছে গ্যাস্ট্রিন ফ্যামিলি, একটা হচ্ছে সেক্রেটিন ফ্যামিলি। এইগুলির একটু ফাংশন জানতে হবে। গ্যাস্ট্রিন ফ্যামিলির মধ্যে কি গ্যাস্ট্রিন, কোলিসিস্টোকাইনিন, আর সেক্রেটিন ফ্যামিলিতে সেক্রেটিন, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড, আর ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড। এখন এই প্রত্যেকটা অনেক সময় তোমার পরীক্ষায় থাকে হঠাৎ দ্য লোকাল হরমোনস, তখন নামগুলা বলতে হবে, ওইভাবে বলবা যে গ্যাস্ট্রিন ফ্যামিলি আর সেক্রেটিন আর আদার্স এর মধ্যে ওইভাবে নাম দিবা। আর তারপরে হয়তো কোনোটার ফাংশন, দুই তিনটার হয়তো ফাংশন লিখতে বলা হয়, তখন তোমরা ফাংশন গুলো অন্তত জানবে। শুধু ফাংশন গুলো একদম মুখস্থ রাখবা। হ্যাঁ, যে তোমরা জানো যে গ্যাস্ট্রিন কোন সেল থেকে ইয়ে হয়, সোর্স কি? জি সেল অফ দ্য এন্টাল মিউকাস অফ দ্য স্টোমাক। আর সাধারণত পার্টস অফ দ্য প্রোটিন ডাইজেশন লুমেনের ভিতরে গেলে, স্টোমাকে গেলেই তখন তোমার কি হয়, এই গ্যাস্ট্রিন সিক্রেশনটা তোমার হচ্ছে স্টিমুলেটেড হয়। হ্যাঁ, তাহলে গ্যাস্ট্রিনের মেইন ফাংশন কি? যে ইট স্টিমুলেটস গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড পেপসিন সিক্রেশন। হ্যাঁ, গ্যাস্ট্রিন তাহলে কোথা থেকে তৈরি হচ্ছে? জি সেল থেকে। আর এর মেইন ফাংশন কি? ইট স্টিমুলেটস গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যান্ড পেপসিন সিক্রেশন। আবার ইট স্টিমুলেটস গ্যাস্ট্রিক মোটিলিটি। আর মানে ইট হেল্পস ইন কন্ট্রাকশন অফ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। আর ইট স্টিমুলেটস দ্য গ্রোথ অফ স্টোমাক মিউকোসা, স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। মেইন যে ফাংশন সেটা কি? যেটা গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন সিক্রেশন মানে স্টিমুলেট করে জি সেলকে। হ্যাঁ, তাহলে ইট স্টিমুলেটস গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড পেপসিন সিক্রেশন, আর it stimulates gastric motility, আর it helps in contraction of lower esophageal sphincter. আর সেক্রেটিন কোন সেল থেকে হয়? এ সেল অফ ডিউডেনাল মিউকাসা থেকে। আর এখানেও তোমার গ্যাস্ট্রিক মানে প্রেজেন্স অফ গ্যাস্ট্রিক অ্যাসিড অ্যান্ড প্রোডাক্টস অফ প্রোটিন ডাইজেশন যখন ডিউডেনামে আসে তখন এটা তোমার স্টিমুলেটেড হয়। হ্যাঁ, তাই এর সেক্রেটিনের মেইন ফাংশন হচ্ছে এটা ইনক্রিজ করে হাইড্রোলাইটিক টাইপ অফ প্যানক্রিয়াটিক
সিক্রেশন, আর ডিক্রিজ করবে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, আর ডিক্রিজ করবে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মোটিলিটি, কিন্তু ইনক্রিজ করবে অ্যাকশন অফ কোলিসিস্টোকাইনিন। তাহলে মনে রাখতে হবে সেক্রেটিনের মেইন ফাংশনটা কি? ইট ইনক্রিজ হাইড্রোলাইটিক টাইপ অফ প্যানক্রিয়াটিক সিক্রেশন। হাইড্রোলাইটিক মানে এটা হচ্ছে তোমার এখানে বাইকার্বনেট রিচ হবে, এই সিক্রেশনটা বাইকার্বনেট রিচ থাকবে, আর ওয়াটারি বাইকার্বনেট রিচ থাকবে। ইট ইনক্রিজ হাইড্রোলাইটিক টাইপ অফ প্যানক্রিয়াটিক সিক্রেশন। তাহলে সিক্রেটিন কোন ধরনের সিক্রেশন করে প্যানক্রিয়াটিকে? তোমার হচ্ছে হাইড্রোলাইটিক টাইপ অফ প্যানক্রিয়াটিক সিক্রেশন। আর it decrease gastric acid secretion, আর decrease gastrointestinal motility, আর increase the action of cholecystokinin. এখন cholecystokinin এটা সোর্স কি? যে মিউকোসা অফ আপার স্মল ইন্টেস্টাইন। আর এটাও সাধারণত cholecystokinin কখন সিক্রেশন হবে? in presence of fatty food আর parts of protein digestion in duodenum. এখন এর মেইন ফাংশন কি? cholecystokinin এর মেইন ফাংশন ইট স্টিমুলেটস এগবলিক টাইপ অফ প্যানক্রিয়াটিক সিক্রেশন। তোমরা যে অনেক সময় মানে cholecystokinin এরটা হবে এগবলিক টাইপ, আর তোমার সেক্রেটিনেরটা হবে হাইড্রোলাইটিক টাইপ। এই জিনিসটা মনে রাখবে, এটা অনেক সময় তোমরা মানে একটার সাথে আরেকটা গন্ডগোল করে ফেলো। হ্যাঁ, তাহলে মনে রাখবা যে cholecystokinin হচ্ছে তোমার ইট স্টিমুলেটস এগবলিক টাইপ অফ প্যানক্রিয়াটিক সিক্রেশন। তার মানে এখানে তোমার এনজাইম রিচ সিক্রেশনটা তোমার বেশি হবে। আর ইট হেল্পস ইন কন্ট্রাকশন অফ গলব্লাডার, দাস ইট হেল্পস ইন বাইল সিক্রেশন। তাহলে মেইন ফাংশন cholecystokinin, it stimulates embolic type of pancreatic secretion, and it helps in contraction of gallbladder, thus it helps in bile secretion. সাধারণত তোমাদের পরীক্ষায় সেক্রেটিভ এবং তোমার cholecystokinin এর ফাংশনটা বেশি মানে দেওয়া হয়। হ্যাঁ বলো। এগবলিক টাইপ মানে কি? এগবলিক মানে বললাম যে এটা আমি তোমাকে পরে একটু দেখাবো। এটা হচ্ছে এনজাইম রিচ, আর এই মানে ইয়েটা থাকবে ঠিক। হ্যাঁ, এনজাইম রিচ যে সিক্রেশন সেটা হচ্ছে এগবলিক, আর হাইড্রোলাইটিক ওইটা একটু ওয়াটারি এবং বাইকার্বনেট রিচ সিক্রেশন। তোমরা যেটা সিক্রেটিং করবে সেটা সেই সিক্রেশনের মধ্যে বাইকার্বনেট বেশি থাকবে, এটা মনে রাখো। আর যেটা cholecystokinin করবে সেটা হচ্ছে তোমার যেটা এগবলিক টাইপ, সেটার মধ্যে এনজাইম রিচ থাকবে। হ্যাঁ, এনজাইম বেশি থাকবে, সেখানে বাইকার্বনেট কম থাকবে। হ্যাঁ, এটা মনে রাখো। এগবলিক টাইপ আর হচ্ছে তোমার হাইড্রোলাইটিক। অনেক সময় তোমাকে জিজ্ঞেস করা হবে প্যানক্রিয়াটিক জুসে cholecystokinin-টা তোমার কোন ইয়েটা বেশি ইয়ে করে সিক্রেশনটা করে, বলতে হবে মানে এগবলিক টাইপ অথবা এনজাইম রিচ সিক্রেশন। আর সেক্রেটিং করে তোমার হাইড্রোলাইটিক অর্থাৎ বাইকার্বনেট রিচ সিক্রেশন। হ্যাঁ, এটা মনে রাখলেই হবে। আর তাহলে এখন তাহলে এগবলিক টাইপটা বুঝছো, তা ওখানে তোমার এনজাইম থাকবে বেশি। হ্যাঁ, এনজাইম রিচ তোমার সিক্রেশন। আর এখন তোমার অনেক সময় জিজ্ঞাসা করা হয় হোয়াট আর দা তোমার ডাইজেস্টিভ জুসেস। হ্যাঁ, নামগুলো তোমাদের জিজ্ঞেস করা হয় যে হোয়াট আর দা ডাইজেস্টিভ জুসেস। তার আগে এটা জুসটা কি? যে দি জুসেস which are usually secreted from the glands of the digestive tract and helps in digestion of food called digestive juice. আর ডাইজেস্টিভ জুস উপর থেকে শুরু করো, প্রথমে কি? সালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, সাকাস ইন্টারিকাস, আর হচ্ছে তোমার বাইল। এই হচ্ছে 5টা জিনিস: সালাইভা, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, সাকাস ইন্টারিকাস আর বাইল। এখন এই যে ডাইজেস্টিভ জুস, হ্যাঁ, ডেইলি আসলে তোমার কতটুকু সিক্রেশন হয়, আর তোমার এদের কোন জুসের পিএইচ কত, এটা তোমরা মেইনলি সবসময় করবা কি যে কোনো টেক্সট বুক থেকে এটা পড়বা। মানে এক এক জায়গায় এক এক একটু মানে
একটু হেরফের থাকে, সেজন্য এই যে কোনো জিনিসের ছক সবসময় টেক্সট বুক থেকে পড়বা। হ্যাঁ, এটাই যে তোমাকে পড়তে হবে আমি দেখাচ্ছি এটা তোমাদের এটা না, তোমরা টেক্সট বুক গাইটন থেকে অথবা যে কোনো মানে যে কোনো বইতে টেক্সট বুক, যে আমরা তোমাদেরকে মেইনলি বলছি হারপার, লিপিংকট আর যে ডাইজেস্টিভের এর জন্য অ্যাবজর্পশনের জন্য তোমরা গাইটন খেয়াল করবা। এই এখানে যে শকটা দেওয়া আছে ওইটা তোমরা করবা, যে তোমার স্যালাইভা এটা কতটুকু ডেইলি সিক্রেশন হয়। এখানে তোমার বলা হচ্ছে যে 1000 কিংবা 1500ও হতে পারে, 1000 থেকে 1500। আর এর মানে স্যালাইভার পিএইচ প্রত্যেকটা, এটা কিন্তু রিটার্নে কোশ্চেন আসে যে হোয়াট আর দা ডাইজেস্টিভ জুসেস এবং তোমার ডেইলি সিক্রেশন কত আর এদের পিএইচ কত। হ্যাঁ, এইভাবে তোমার কিন্তু রিটার্নে কোশ্চেন থাকে। তাহলে স্যালাইভা তোমার হচ্ছে 1000 থেকে তুমি 1500 বলতে পারো। আর এর পিএইচ মানে 6.7 থেকে 7। আর গ্যাস্ট্রিক জুস সাধারণত এর পিএইচ সবসময় কম থাকে। হ্যাঁ, এটার সিক্রেশন 1500 থেকে 2000 পর্যন্ত এমএল হতে পারে। আর হচ্ছে তোমার পিএইচ সাধারণত জানো 1 না লিখে তোমার 1.5 থেকে 2.5টায় তোমার বেশি ভালো হয়। হ্যাঁ, 1.5 থেকে 2.5। আর প্যানক্রিয়াটিক জুস কত তোমার 1000 ml। একটা জিনিস মনে রাখবা, গ্যাস্ট্রিক জুসের পিএইচ সবসময় কম আর প্যানক্রিয়াটিক জুসের পিএইচ সবসময় বেশি। হ্যাঁ, এটা ওখানে কম কেন? হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য। আর এখানে তোমার বাইকার্বনেটের জন্য এর পিএইচ তোমার হচ্ছে বেশি প্যানক্রিয়াটিক জুসের। আর সাক্কাস ইন্টারিকাস এটাকে দুই ভাগে মানে একটা স্মল ইন্টেস্টাইন থেকে আসে প্রায় 1800 ml। এর পিএইচ 7.5 থেকে 8। আর ব্রানার্স গ্ল্যান্ড জুস থেকে 200 ml, মোট হচ্ছে তোমার 2000 ml। আর বাইল দুই ধরনের আছে, লিভার বাইল, গল ব্লাডার বাইল। লিভার আসলে যখন তৈরি হয় তখন লিভার বাইল, যখন এটা গল ব্লাডার যায় তখন হচ্ছে গল ব্লাডার বাইল। এই মানে এমনি বাইল কতটুকু তোমার 1000। এর পিএইচ কত তোমার? লিভার বাইলের পিএইচ কিন্তু বেশি আর গল ব্লাডারের বাইল হচ্ছে ওর পিএইচটা কম। এটা 7.8, এটা 8.6। 7.8 থেকে 8.6 লিভার বাইলে আর গল ব্লাডারের বাইলে তোমার 7 থেকে 7.4। এই চারটা তোমরা যে কোনো একটা টেক্সট বুক থেকে পড়বা, সেটা তোমার গাইডনও পড়লে কোনো সমস্যা নেই। এখন তোমার মনে রাখতে হবে প্রত্যেকটা ডাইজেস্টিভ জুসের মেইন মানে অর্থাৎ ইম্পর্টেন্ট কম্পোনেন্টস কি থাকে। হ্যাঁ, অনেক সময় বলা হয় যে বলো তো স্যালাইভাতে স্যালাইভার ইম্পর্টেন্ট কম্পোনেন্টস কি? তাহলে বলবা তিনটা জিনিস। একটা কি থাকে স্যালাইভাতে? তোমার স্যালাইভারি আলফা অ্যামাইলেজ থাকে। হ্যাঁ, এটা ইট হেল্পস ইন কার্বোহাইড্রেট ডাইজেশন। এর আরেকটার নাম কি? টায়ালিন। আর আরেকটা এনজাইম থাকে সেটা কি? লিঙ্গুয়াল লাইপেজ। তাহলে লিঙ্গুয়াল লাইপেজ এটা মানে কি ডাইজেশনে হেল্প করবে? এটা হচ্ছে তোমার ফ্যাট ডাইজেশনে হেল্প করবে। আর স্যালাইভার ভিতরে কি থাকে? মিউকাস থাকে, তাই না? তাহলে ইম্পর্টেন্ট কম্পোনেন্টস এখানে দেখো তিনটা। হ্যাঁ, স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, এর আরেকটার নাম কি? টায়ালিন। একটা হচ্ছে লিঙ্গুয়াল লাইপেজ আর একটা হচ্ছে তোমার মিউকাস। আর গ্যাস্ট্রিক জুসেরও তোমার অনেক, এটা কিন্তু তোমাদের রিটেনে খুব থাকে, হোয়াট আর দা মানে মেইন মানে 4 কম্পোনেন্টস অফ গ্যাস্ট্রিক জুস। হ্যাঁ, উইথ দেয়ার ফাংশন, এইভাবে কিন্তু রিটেনে কোশ্চেন থাকে। তাহলে মনে একটা তোমার কোশ্চেন থাকবে যে ডাইজেস্টিভ জুস এর নামগুলো এবং কতটুকু ডেইলি সিক্রেশন হয় এবং ওদের পিএইচ লেভেল কত, একদম ঠোঁটস্থ রাখবা। আর একটা হচ্ছে তোমার বিশেষ করে গ্যাস্ট্রিক জুসের তোমার মেইন 4টা কম্পোনেন্টস এর নাম উইথ দেয়ার ফাংশন। হ্যাঁ, আর এটা কিন্তু তোমার খুবই পরীক্ষায় থাকে এবং ভাইভাতেও খুব জিজ্ঞেস করা হয় যে 4টা ইম্পর্টেন্ট কম্পোনেন্টস এর নাম বলো গ্যাস্ট্রিক জুসের। তাহলে প্রথমে কি বলবো? একটা হচ্ছে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, আর একটা কি? দি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল। আর একটা কি? তোমার মিউকাস। আর 4 নম্বরে বলবা তুমি হচ্ছে পেপসিন, প্রোটিওলিটিক এনজাইম পেপসিন। এই 4টা বলবা। হ্যাঁ, লাইপেজটা মানে এখানে আছে কম্পোনেন্টস হিসাবে গ্যাস্ট্রিক লাইপেজ, কিন্তু
যখন আমরা বলবো 4টা ইম্পর্টেন্ট কম্পোনেন্টস এর নাম লেখো উদ্ভিয়ার ফাংশন, 4টা বলবো। একটা হচ্ছে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, আর একটা হচ্ছে মিউকাস, আর একটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, সেটা হচ্ছে কি পেপসিন। এই 4টা একদম মুখস্থ রাখবা, কখনোই ভুলবা না। এটা রিটেনও থাকে, ভাইভাতেও তোমাদের জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, তাহলে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসেল, একটা পেপসিন, আর হচ্ছে মিউকাস। আর প্যানকেটিক জুসে ইম্পর্টেন্ট কম্পোনেন্টস কি থাকে এখানে দেখো। মানে এই প্যানকেটিক জুসে 3টা আমাদের যে মেজর মানে ফুড, যেটা তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই 3টারে ডাইজেশন করার জন্য যে এনজাইম গুলো আছে, সেই 3টা ডাইজেস্টিভ এনজাইমই তোমার প্যানকেটিক জুসে থাকে। হ্যাঁ, তাহলে কার্বোহাইড্রেটের জন্য কি আছে তোমার অ্যামাইলোটিক এনজাইম, মানে কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম। হ্যাঁ, তাহলে এখানে কি আছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। স্যালাইভাতে কি ছিল স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, ওটার আর একটা নাম টায়ালিন। আর প্যানক্রিয়াটিক জুসে কার্বোহাইড্রেট ডাইজেশনের যে এনজাইমটা অ্যামাইলোলাইটিক, মানে এটা কার্বোহাইড্রেটকে ভাঙবে, মানে কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, তার নাম হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। তাহলে এখানে কি একটাই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। হ্যাঁ, এটা মনে রাখবা। আর প্রোটিন ডাইজেশনের জন্য অর্থাৎ প্রোটিওলাইটিক এনজাইম কি কি আছে একদম এগুলো মুখস্থ রাখবা, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটিডেজ, ইলাস্টেজ। তাহলে প্রোটিওলাইটিক এনজাইম কি কি আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটিডেজ, ইলাস্টেজ। আর লাইপোলাইটিক এনজাইম কি আছে, প্যানক্রিয়াটিক লাইপেজ, কোলেস্টেরল স্টারেজ, আর ফসফোলাইপেজ A2। এটা হচ্ছে তোমার ফ্যাটের ডাইজেশনে তোমার প্যানক্রিয়াটিক জুসে এই এনজাইম গুলো আছে। একটা হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ, কোলেস্টেরল স্টারেজ, ফসফোলাইপেজ A2, পলিপেজ। আর একটা কি তোমার নিউক্লিক অ্যাসিডকে ভাঙার জন্য নিউক্লিয়াস এনজাইম আছে প্যানক্রিয়াটিক জুসে, সেটা কি রাইবোনিউক্লিয়াস এনজাইম। আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিয়াস এনজাইম। এই যে কম্পোজিশন গুলো এগুলি একদম অনেক সময় তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করা হবে, বলতো প্যানক্রিয়াটিক জুসে অ্যামাইলোলাইটিক এনজাইম কি আছে, তাহলে কি বলবা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। প্রোটিওলাইটিক এনজাইম কি আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সি পলিপেপটিডেজ, আর হচ্ছে ইলাস্টেজ। আর লাইপোলাইটিক এনজাইম কি আছে ফ্যাট ডাইজেশনের জন্য, তাহলে প্যানক্রিয়াটিক লাইপেজ, কোলেস্টেরল স্টারেজ, আর ফসফোলাইপেজ A2। আর পলিপেজও আছে। আর নিউক্লিক অ্যাসিডকে ভাঙার জন্য কি আছে নিউক্লিয়াস এনজাইম, সেটা আরএনএ কে ভাঙবে রাইবোনিউক্লিয়াস, আর ডিএনএ কে ভাঙবে ডিঅক্সি রাইবোনিউক্লিয়াস। এই এনজাইম গুলোর নাম একদম মুখস্থ রাখবা আলাদা আলাদা করে। আর হ্যাঁ, হ্যালো, কলিপেজ কি ফ্যাট ডাইজেশন করে? কোনটা? কলিপেজ একটা এনজাইম ছিল এখানে, হ্যাঁ, ওইটা হ্যাঁ ফ্যাট ডাইজেশন করে। হ্যাঁ, হেল্প করবে তোমার। আচ্ছা, এখন দেখো সাক্কাস ইন্টারিকাস। হ্যাঁ, সাক্কাস ইন্টারিকাস মানে তোমার স্মল ইন্টেস্টাইন থেকে তোমার যে এনজাইম গুলো হবে, এখানেও তোমার অ্যামাইলোলাইটিক এনজাইম আছে, প্রোটিওলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম এর নামগুলো একদম মুখস্থ রাখবা, মানে সুক্রোজকে ভাঙবে সুক্রেজ এনজাইম, ম্যালটোজকে ভাঙবে ম্যালটেজ, ল্যাকটোজকে ভাঙবে ল্যাকটেজ, ম্যালটেজ এনজাইম আইসোমল্টেজ কে ভাঙবে, আলফা লিমিট ডেস্টিনেস এটা আলফা লিমিট ডেস্টিন কে ভাঙবে। আর প্রোটিওলাইটিক এনজাইম কি কি আছে, অ্যামাইনোপেপটিডেজ, ডাইপেপটিডেজ, আর ট্রাইপেপটিডেজ। হ্যাঁ, এই নামগুলো মুখস্থ রাখবা। যে সাক্কাস ইন্টারিকাসে অ্যামাইলোলাইটিক এনজাইম কি আছে, প্রোটিওলাইটিক এনজাইম কি আছে। অ্যামাইলোলাইটিকের মধ্যে সুক্রেজ, ম্যালটেজ, ল্যাকটেজ, আইসোম্যালটেজ, আলফা লিমিট ডেস্টিনেস। আর প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে অ্যামাইনোপেপটিডেজ, ডাইপেপটিডেজ, ট্রাইপেপটিডেজ। আর কি ওখানে আর কি হবে, স্মল ইয়েতে তোমার বাইল পাওয়া যাবে। বাইলের কম্পোজিশন কি, মেইনলি তোমার কি থাকে, বাইল সল্ট থাকে, আর বাইল পিগমেন্ট থাকবে,
আর ফসফোলিপিড থাকবে, হ্যাঁ, আর কোলেস্টেরল স্টার থাকবে। তাহলে বাইলে মেইন কম্পোজিশন কি, কম্পোনেন্টস কি থাকে, বাইল সল্ট থাকে, বাইল পিগমেন্ট থাকে, ফসফোলিপিড থাকবে যেটা আর একটা নাম লেসিথিন, আর একটা কোলেস্টেরল স্টার থাকবে। এখন প্রত্যেকটার একটু আলাদা করে তোমার, বিশেষ করে স্যালাইভার অনেক সময় এটা পরীক্ষায় থাকে, অনেক সময় থাকে না, যে স্যালাইভার ফাংশন কি। হ্যাঁ, স্যালাইভার ফাংশন, স্যালাইভাটা এটা হচ্ছে একটা ভিসকাস কালারলেস অপালেসেন্ট ফ্লুইড which is secreted by 3 pairs of salivary glands। সেগুলো কি প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এর মেইন মানে কতগুলো ফাংশন আছে, তার ভিতরে 1 নম্বর হচ্ছে মেকানিক্যাল ফাংশন। মেকানিক্যাল ফাংশন মধ্যে এটা কি, যে keeps the mouth moist and helps in speech, it facilitates swallowing, it dilutes hot and irritant food, thus it prevents injury to mucosa, and it acts as a lubricant। The mechanical function এর মধ্যে মনে রাখতে হবে, it keeps the mouth moist and helps in speech, facilitates swallowing, it dilutes hot and irritant food, thus it prevents injury to mucosa, and it acts as a lubricant। আর টেস্টের রোল, plays role in taste, কিভাবে it helps in taste by dissolving food stuff। আর ডাইজেস্টিভ ফাংশনের মধ্যে যেমন তোমার স্যালিভারি আলফা অ্যামাইলেজ যেটা, এটা তোমার কার্বোহাইড্রেটকে তোমার মেল্টোজ, মেল্টোট্রাইস এবং আলফা ইন্টেস্টিনে তোমার ইয়ে করবে, ভাঙবে। এখানে কার্বোহাইড্রেটটা কিছুটা ভাঙবে, হ্যাঁ, সেটা তোমার মেল্টোট্রাইস তৈরি হবে, আলফা ইন্টেস্টিন তৈরি হবে এই স্যালিভারি আলফা অ্যামাইলেজ দিয়ে। আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে যে সেলগুলো তোমার প্রেজেন্ট আছে সেগুলির নাম কি গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের? তাহলে তোমার স্যালাইভার মেইন কয়েকটা ফাংশন মনে রাখবা, মেকানিক্যাল ফাংশন আছে, আর হচ্ছে তোমার টেস্টের একটি রোল প্লে করে, আর একটা হচ্ছে কি ডাইজেস্টিভ ফাংশন। হ্যাঁ, আর তোমার আর গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে তোমার কতগুলো সেল, 4টা তোমার সেল প্রেজেন্ট থাকে, সেটাগুলো কি, একটা হচ্ছে তোমার পেপটিক সেল অথবা চিফ সেল। হ্যাঁ, এখান থেকে কি সিক্রেশন হয়, এই সেলগুলোর নাম মনে রাখতে হবে। হ্যাঁ, চিফ সেল থেকে অথবা পেপটিক সেল থেকে সিক্রেশন হয় কি পেপসিনোজেন। প্যারাটাল সেল অথবা অক্সিনেটিক সেল থেকে কি তৈরি হয়, দুটা জিনিস, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসল। ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসল কোন ভিটামিনের অ্যাবজর্পশনে হেল্প করে তোমাদের বলছিলাম যে এটা প্রয়োজন, বলতে পারবা? ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসল, এটা তোমার কোন ভিটামিন এটা ছাড়া অ্যাবজর্ব হবে না? তখন বলছিলাম না যে এই জিনিসটা না থাকলে ভিটামিন B12 অ্যাবজর্পশন হয় না। কোন জায়গা থেকে অ্যাবজর্পশন হয়? টার্মিনাল পার্ট অফ দা আইলিয়াম। এটা ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য এই ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসল দরকার। এটা না থাকলে ভিটামিন B12 অ্যাবজর্ব হবে না। তাহলে প্যারাইটাল সেল থেকে তোমার কি তৈরি হচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ দা ক্যাসল। আর মিউকাস নেক সেল থেকে কি তৈরি হয়, মিউকাস তৈরি হয়। আর জি সেল থেকে তোমার গ্যাস্ট্রিন তৈরি হয়। এই 4টা সেল থেকে 4টা জিনিস তোমার সিক্রেশন হয়, এটা মনে রাখতে। পেপটিক সেল অথবা চিফ সেল থেকে পেপসিনোজেন, প্যারাটাল সেল থেকে অথবা অক্সিনেটিক সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসল, আর একটা মিউকাস নেক সেল থেকে মিউকাস, আর জি সেল থেকে গ্যাস্ট্রিন। এখন গ্যাস্ট্রিক জুসের ফাংশন কি? তাহলে এখানেও ওর তো মানে ডাইজেস্টিভ ফাংশন আছে, সেটা কি, কোন মানে প্রোটিন ডাইজেশনও এটা হেল্প করবে, লিপিড ডাইজেশনও হেল্প করবে। তাহলে ডাইজেশন অফ প্রোটিন, যেমন এখানে তোমার কোন
পেপসিনোজেন তৈরি হচ্ছে ইয়ে থেকে, চিপ সেল থেকে। তাহলে পেপসিনোজেনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে অ্যাক্টিভ হবে কিসে? পেপসিনে। এই পেপসিন কি করে? তোমার প্রোটিনের উপরে কাজ করবে, একে ভেঙে তোমার পেপটন তৈরি করবে। হ্যাঁ, তাহলে ডাইজেশন অফ প্রোটিনের উপর কি কাজ করে? এখানে গ্যাস্ট্রিক জুসের মধ্যে আমার কি আছে? পেপসিন। এই পেপসিন অ্যাক্টস অন প্রোটিন টু ব্রেক ইট আপ টু দ্য স্টেজ অফ পেপটন। আর লিপিডে কি করবে? ডাইজেস্টিভ জুসের মধ্যে তোমার গ্যাস্ট্রিক লাইপোজও থাকে। ইট হেল্পস ইন ডাইজেশন অফ মিল্ক লিপিড কন্টেনিং শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড at neutral pH in children. চিলড্রেনদের বেলায় সাধারণত অ্যাডাল্টে কিন্তু তোমার এই মানে কোনো হেল্প করে না গ্যাস্ট্রিক লাইপেজ, কারণ অ্যাডাল্টদের পিএইচটা তোমার কম থাকে, লো হওয়াতে তোমার গ্যাস্ট্রিক লাইপেজটা এখানে অ্যাক্টিভ থাকে না, হ্যাঁ, এই পিএইচ এর কারণে। আর বাচ্চাদের বেলায় তোমার পিএইচটা একটু নিউট্রাল পিএইচ থাকে, এই জন্য কোন লিপিড গুলো উপরে কাজ করবে? মিল্ক লিপিড এবং কন্টেইনিং শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। আর সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে? একটা তো ডাইজেশনে হেল্প করে, কিভাবে? ওই যে পেপসিনোজেনটা ইনঅ্যাক্টিভ ফর্মে সিক্রেশন হয়। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ ফর্মে পেপসিনোজেনটা ইনঅ্যাক্টিভ ফর্ম, এটাকে অ্যাক্টিভ করে করে কি বানায়? পেপসিন তৈরি করে। তাহলে এটা এইভাবে ডাইজেস্টিভ ফাংশনে হেল্প করতেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কি করে? ডাইজেস্টিভ এবং প্রোটেক্টিভ দুটাতেই হেল্প করে। কিভাবে? পেপসিনোজেনকে পেপসিন করে, পেপসিন পরে প্রোটিনকে ভাঙে। হ্যাঁ, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা কাজ করে, সেটা কি কাজ? প্রোটিনকে ডিনেচারেশন করে দেয়। ডিনেচারেশন করে না দিলে পেপসিন কিন্তু প্রোটিনের উপরে কাজ করতে পারবে না। এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড এক নম্বর হচ্ছে পেপসিন হচ্ছে তোমার একটা অ্যাসিডিক মিডিয়াতে কাজ করে, ও কিন্তু অ্যাসিডিক মিডিয়া ছাড়া কাজ করতে পারে না। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আসলে ধরতে গেলে ও অনেক কাজ করে। একটা হচ্ছে পেপসিনোজেনকে, এটা ইনঅ্যাক্টিভ ফর্ম, এটাকে অ্যাক্টিভ ফর্মে বানায় পেপসিন। আর একটা জিনিস, এ তোমার প্রোটিনকে ডিনেচারেশন করে। হ্যাঁ, প্রোটিনকে ডিনেচারেশন করে, তার ফলে কি হয়? পেপসিনটা তোমার ওই প্রোটিনের উপরে কাজ করতে সহায়তা, ভালো হেল্প করে। আর ডিনেচারেশন না হলে প্রোটিনকে সে ভাঙতে পারতো না। আর পেপসিনের কাজ করার জন্য তোমার অ্যাসিডিক ইয়েটা প্রয়োজন। হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকাতে তোমার অ্যাসিডিক এনভায়রনমেন্ট হয়, অ্যাসিডিক এনভায়রনমেন্টের জন্য তোমার হচ্ছে পেপসিন ভালো কাজ করে প্রোটিনের উপরে। হ্যাঁ, আর প্রোটেক্টিভ মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইট কিলস দ্য ব্যাকটেরিয়া, তার মানে এর ব্যাকটেরিসাইডাল অ্যাকশন আছে। হ্যাঁ, এইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের অনেক মানে কাজ করে। ডাইজেস্টিভ জুসের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার জন্য এটা ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে পেপসিন করবে, এটা প্রোটিনকে ডিনেচারেশন করে, এটা মানে অ্যাসিডিক মিডিয়াটা তৈরি করে ফর ডাইজেশন অফ দ্য প্রোটিন। আর একটা কি? ইট হ্যাজ ব্যাকটেরিসাইডাল অ্যাকশন, ডাজ ইট হেল্পস ইন প্রোটেক্টিভ ফাংশন। আর মিউসিনটা কি করে? তোমার এটা রেসপন্সিবল ফর প্রোটেক্টিং দ্য গ্যাস্ট্রিক মিউকোসা ফ্রম দ্য অ্যাকশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। না, মিউসিন কি করবে? তোমার মিউকোসা, গ্যাস্ট্রিক মিউকোসা একটা কোড মানে লেয়ারের মতো তৈরি করবে, যার ফলে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে এটা কিন্তু ডাইজেস্ট হতে পারবে না। এর ফলে কি হবে? তোমার স্টোমাক is not self digested by hydrochloric acid। সেটা কার জন্য পারবে না? মিউসিনের জন্য। এটা প্রোটেক্ট করে রাখে গ্যাস্ট্রিক মিউকোসাকে ফ্রম দ্য অ্যাকশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে আবার দেখো সুন্দর করে করা আছে যে গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের অনেক সময় তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে হোয়াট আর দ্য ফাংশন অফ গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, তাহলে একটা কি? যে ইট কনভার্টস ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন টু অ্যাক্টিভ পেপসিন। আর একটা কি? ইট হেল্পস ইন ডিনেচারেশন অফ প্রোটিন টু ফ্যাসিলিটেট প্রোটিন ডাইজেশন। আর একটা কি? যে তোমার আরেকটা জিনিস তোমাদেরকে বলছিলাম যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড
এই ভিটামিন সির আয়রন অ্যাবজর্পশনের জন্য কি দরকার ছিল, আমরা ডায়েটারি যে আয়রন খাই সেটা কি ফর্মে থাকে, ফেরিক ফর্মে থাকে। দুটা জিনিসের দরকার হয় এই ফেরাস ফর্ম তৈরি করতে, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা তোমাদেরকে আমি বলছিলাম যে ভিটামিন সি, ইট হেল্পস ইন আয়রন অ্যাবজর্পশন। কিভাবে, যে ইট রিডিউসেস দ্য ফেরিক আয়রন ইনটু ফেরাস ফর্ম, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ভিটামিন সি দুটাই কি করে, রিডিউসেস ফেরিক আয়রন টু ফেরাস ফর্ম টু এনহ্যান্স আয়রন অ্যাবজর্পশন। আর ইট কিলস মেনি ইনজেস্টেড ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে, তার মানে ইট হ্যাজ ব্যাকটেরিসাইডাল ইফেক্ট, তার মানে ইট কিলস দ্য ব্যাকটেরিয়া। ইনজেস্টেড যে আমরা ব্যাকটেরিয়া আমরা খাই, মানে ইনজেস্টেড ব্যাকটেরিয়াকে এটা কিল করে। তাহলে মেইন চারটা ফাংশন, একটা হচ্ছে ইট কনভার্টস ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন টু অ্যাক্টিভ পেপসিন, আর ইট হেল্পস ইন ডিনেচারেশন অফ প্রোটিন টু ফ্যাসিলিটেট প্রোটিন ডাইজেশন, আর ইট রিডিউসেস ferric iron to ferrous form to enhance iron absorption, or it kills many ingested bacteria. আর আমাদের আগে যখন ভিটামিন B12 পড়িয়েছিলাম তখন বলছিলাম যে ইন্টিনজিন ফ্যাক্টর অফ ক্যাসেলের ফাংশন কি, যে ইট ইজ এসেনশিয়াল ফর অ্যাবজর্পশন অফ ভিটামিন B12। এটা কিন্তু ভুলবা না, সবসময় মনে রাখবা যে ইন্টিনজিন ফ্যাক্টর অফ ক্যাসেল এটা ভিটামিন B12 অ্যাবজর্পশনে প্রয়োজন, এটা না থাকলে ভিটামিন B12 অ্যাবজর্পশন হবে না। এখন কোনো এই ইন্টিনজিন ফ্যাক্টর অফ ক্যাসেল তাহলে কোথা থেকে তৈরি হয়, প্যারাইটাল সেল। কোনো কারণে যদি প্যারাইটাল সেল ফেইলিউর হয় তখন তার ফলে কি হতে পারে, তাহলে তোমার কি হবে, এই যে আয়রন ডেফিসিয়েন্সি, তোমার অ্যানিমিয়া হবে। কি জন্য, হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার সিক্রেশন হবে না, আয়রন অ্যাবজর্পশন হবে না, সেজন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। আর একটা ভিটামিন B12 অ্যাবজর্পশন না হলে তখন কি হবে, ব্লাস্টিক অ্যানিমিয়া হবে। তাহলে কনসিকুয়েন্স অফ প্যারাইটাল সেল ফেইলিউর হলে কি হবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে। রেনিন, এটা অনেক সময় এটা গ্যাস্ট্রিক জুসে থাকে, এটাকে বলা হয় তোমার কাইমোসিন, আর এটা সাধারণত it present only in stomach of infants and children. হ্যাঁ, আর রেনিন is involved in curdling of milk. এর মেইন কাজ কি, যে মিল্ক প্রোটিনে ক্যাসিনোজেন থাকে, সেটাকে কি করে, it acts on milk protein casinogen to coagulate it into insoluble calcium paracaseonate, which is then digested by other proteolytic enzyme present in small intestine. মানে মিল্ক প্রোটিন ক্যাসিনোজেন থাকে, এটাকে কোয়াগুলেট করে ইনসলিবল ক্যালসিয়াম প্যারাক্যাসিনেট তৈরি করে, যেটা পরে ডাইজেস্টেড হবে স্মল ইন্টেস্টাইনে আদার প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে। এখন একটা জিনিস তোমাদের এটা এমনি এটা জেনে রেখো যে তোমার পোস্ট প্রান্ডিয়াল অ্যালকালাইন টাইড, এটা কি সাধারণত কি হয়, তোমার কিভাবে তোমার প্যারাইটাল সেল থেকে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। হ্যাঁ, এটা একটা মেকানিজম আছে। সাধারণত হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এটা সিক্রেটেড হয় বাই প্যারাইটাল সেল অফ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড হয়। সেটা কিভাবে, অ্যাক্টিভ প্রসেসের মাধ্যমে হয়। প্রথমে সেটা কিভাবে হয়, উইদিন দ্য প্যারাইটাল সেল কার্বন ডাইঅক্সাইড ইজ হাইড্রেটেড বাই কার্বনিক অ্যানহাইড্রেস, তার মানে কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে তোমার কম্বাইন করে কি হবে, কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এটা কে করবে, ইন প্রেজেন্স অফ কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। তারপরে এটা ডিসোসিয়েটেড হয়ে কি হবে, হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট হবে। এই হাইড্রোজেন আয়ন তখন কি হবে, গ্যাস্ট্রিক লুমেনের মধ্যে সিক্রেটেড হবে, হ্যাঁ, বাই তোমার প্রোটন পাম্পের সাহায্যে। আর বাইকার্বনেট আয়নটা কি হবে, লেটারালি এটা অ্যাবজর্ব হবে টু দা ব্লাড। আর এটা যখনই ব্লাডে অ্যাবজর্ব হবে
এটা কার সাথে এক্সচেঞ্জ করবে? তোমার ক্লোরাইডের সাথে। এই ক্লোরাইড তারপরে সাবসিকুয়েন্টলি ডিফিউজড হবে কোথায়? গ্যাস্ট্রিক লুমেনের ভিতরে। লুমেনের ভিতরে যে ওই যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হলো ওটার সাথে কম্বাইন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। হ্যাঁ, তাহলে প্যারাটাল সেলের ভিতরে কার্বন ডাইঅক্সাইডটা হাইড্রেটেড হবে ওয়াটারের সাথে কিভাবে? বাই কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম দিয়ে। দিয়ে কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড হুইচ ইজ ডিসোসিয়েটেড টু হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট। এই হাইড্রোজেন আয়ন দেন সিক্রেটেড টু গ্যাস্ট্রিক লুমেন বাই একটি প্রসেস, সেটা হচ্ছে তোমার প্রোটন পাম্পের মাধ্যমে। আর বাইকার্বনেট আয়ন যেটা সেটা কি হবে? ব্লাডের মধ্যে অ্যাবজর্বড হবে ইন এক্সচেঞ্জ অফ ক্লোরাইড। এই ক্লোরাইড আস্তে করে সেলের ভিতর থেকে ডিফিউজ হবে কোথায়? গ্যাস্ট্রিক লুমেনে। লুমেনে গিয়ে তারপরে এটা হাইড্রোজেনের সাথে কম্বাইন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। এখন এই তোমার অ্যালকালাইন টাইড যেটা, এটা কি হয়? আমরা তো যখন প্রত্যেক 3 বেলায় যখন আমরা খাবো, এই খাবার পরে কি হবে? তোমার ইনক্রিজ সিক্রেশন হবে জুস, বেশি বেশি গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হবে। তার ফলে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডও বেশি তৈরি হবে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের জন্য তখন কি হবে? যখনই হাইড্রোক্লোরিক অ্যাসিড প্যারাটাল সেল থেকে যত বেশি সিক্রেশন হবে তত বেশি তোমার কি হবে? হাইড্রোজেন আয়ন আসলে তোমার এটা কি হয়? গ্যাস্ট্রিক লুমেনে সিক্রেশন হচ্ছে। প্রত্যেকটা হাইড্রোজেন আয়নের জন্য একটা হাইড্রোজেন আয়নের জন্য একটা করে বাইকার্বনেট আমাদের ব্লাডে অ্যাবজর্ব হচ্ছে। তার ফলে কি হচ্ছে? ব্লাডে এই বাইকার্বনেট লেভেলটা বেড়ে যাচ্ছে। এই যে বেড়ে যাচ্ছে, হাইড্রোজেন সিক্রেশন হচ্ছে একদিকে, আরেকদিকে বাইকার্বনেট যে ব্লাডে অ্যাবজর্ব হচ্ছিল সেটাও বেড়ে যাচ্ছে। তার ফলে ওইটাকে আমরা কি বলবো? পোস্ট অ্যালকেমিয়া। বারাকে বলবো অ্যালকেমিয়া, পোস্ট প্রান্ডিয়াল অ্যালকেমিয়া। তার মানে বেড়ে যাবে, কিন্তু আস্তে আস্তে এটা কি হবে? পোস্ট অ্যাবজর্পটিভ পিরিয়ডে, মানে খাবার পরে আবার এটা কি হবে? সিরাম এই বাইকার্বনেট কনসেন্ট্রেশনটা আবার নর্মালে চলে আসবে। কিভাবে? বাই রেনাল এক্সক্রিশন, মানে আবার কিডনির মাধ্যমে বাইকার্বনেট এক্সক্রিশন হয়ে এই হয়ে আবার এটা ব্লাডে নর্মাল লেভেলে চলে আসবে। কিন্তু তখন আবার ইউরিনে মানে বাইকার্বনেট বেশি যাওয়াতে ইউরিনটা কি হবে? অ্যালকালাইন হবে। সেটা সাময়িকের জন্য। হ্যাঁ, তাহলে এই যে ফেনোমেনন, এটাকেই বলে তোমার হচ্ছে পোস্ট প্যারিন্ডিয়াল অ্যালকালাইন টাইড। হ্যাঁ, তার মনে রাখতে হবে, যেহেতু আমাদের তুমি যদি হাইড্রো অ্যাসিড মানে মেকানিজমটা জানো, বুঝতে পারো, জানলে পারে তাহলে এটাও বোঝা যাবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্যারাটাল সেল থেকে কিভাবে তৈরি হচ্ছে। তোমার যেহেতু এই প্যারাটাল সেলের ভিতরে ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বনিক অ্যাসিডটা ডিসোসিয়েটেড হয়ে হাইড্রোজেন আয়ন যেটা, এটা লুমেনের মধ্যে গ্যাস্ট্রিক লুমেনের মধ্যে সিক্রেটেড হবে। আর বাইকার্বনেটটা ব্লাডে অ্যাবজর্বড হবে। ব্লাডে অ্যাবজর্ব হওয়ার জন্য তোমার ওখানে ঢুকবে কি? ওর সাথে এক্সচেঞ্জ হবে ক্লোরাইড। ক্লোরাইড তখন সেলের ভিতর ঢুকবে, সেলের ভিতর থেকে লুমেনে যাবে। এইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। আফটার মিলে কি হবে? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা বেশি হবে। আর প্রত্যেকটা হাইড্রোজেন আয়ন সিক্রেশনের জন্য প্যারাটাল সেল থেকে একটা করে বাইকার্বনেট আয়নও তৈরি হবে। তার ফলে খাবার পরপরই কি হবে? তোমার বাইকার্বনেট আয়নের সিরাম লেভেলটা বেশি হয়ে যাবে। বেশি হওয়ার জন্য তাহলে ওই কন্ডিশনটাকে আমরা বলবো পোস্ট প্রান্ডিয়াল অ্যালকেমিয়া। আবার এটা হবে এটা তারপরে কি হবে? আবার কিছুক্ষণ পরে এটা মিনিমাইজ হবে কিভাবে? থ্রো মানে রেনাল এক্সক্রিশন। তখন ইউরিন দিয়েও বেশি বেশি তোমার বাইকার্বনেট দিয়ে আবার এটা ব্লাডে নর্মাল লেভেলে চলে আসবে, কিন্তু ইউরিনটা আবার অ্যালকালাইন হয়ে যাবে। হ্যাঁ, এই যে ফেনোমেনন, এটাকে বলা হয় পোস্ট প্যারিন্ডিয়াল অ্যালকালাইন টাইড।
এটা সাধারণত আফটার মিলের পরে এটা হয়। হাইপোক্লোরহাইড্রিয়া, হাইপো মানে বোঝা যাচ্ছে যখন গ্যাস্ট্রিক জুসের অ্যাসিডিটিটা তোমার কম থাকবে, তখন তোমার সেটাকে আমরা ওই কন্ডিশনটাকে আমরা হাইপোক্লোরহাইড্রিয়া বলবো। সাধারণত এটা দেখা যায় তোমার পার্নিয়াসিয়াস এনিমিয়াতে। আর হাইপারক্লোরহাইড্রিয়া, এটা যখন অ্যাসিডিটি অফ দ্য গ্যাস্ট্রিক জুস ইজ হাই, দিস কন্ডিশন ইজ কল্ড হাইপারক্লোরহাইড্রিয়া। হ্যাঁ, হাইপার মানে বেশি অ্যাসিড, গ্যাস্ট্রিক জুসে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে তখন সেটা হচ্ছে হাইপারক্লোরহাইড্রিয়া। এটা সাধারণত কোন ডিজিজে হয়? এটা হচ্ছে জোলিঞ্জার এলিসন সিনড্রোম, এই ডিজিজটাতে হয়। আর একক্লোর মানে অ্যাবসেন্স অফ ফ্রি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন গ্যাস্ট্রিক জুস, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলবো একক্লোরহাইড্রিয়া। এতে অ্যাবসেন্স অফ ফ্রি হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, হাইপো মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে যাবে গ্যাস্ট্রিক জুসে, হাইপার মানে বেশি হবে, আর একক্লোর মানে অ্যাবসেন্স অফ ফ্রি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন গ্যাস্ট্রিক জুস। সেটা কোন কন্ডিশন সাধারণত হয়? যদি গ্যাস্ট্রিক আলসার হয়, গ্যাস্ট্রিক কার্সিনোমা হয়, তখন তোমার একক্লোরহাইড্রিয়া হয়। অনেক সময় এটা এমনি জিজ্ঞেস করে যে কেন তোমার স্টোমাক অটো ডাইজেস্টেড হয় না। হ্যাঁ, ওখানে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিচুয়েশন হচ্ছে, ইয়ে হচ্ছে, কেন তোমার হয় না? তাহলে ওইটা আগে একটু বলছিলাম তোমাদের, মিউকোসাল ব্যারিয়ার জন্য। সেটাকে তৈরি করে মিউকাস তৈরি করে। আর মিউকাসটা শান্ত কোথা থেকে হচ্ছে? সিক্রেশনটা নেক ইয়ে থেকে হয়, নেক সেল থেকে। তাহলে মিউকাস secreted from neck and surface mucous cell form করে কি একটা ফ্লেক্সিবল জেল that coats the mucosa. This mucosal barrier prevents the contact of pepsin and hydrochloric acid with mucosa. এক কথা, মিউকাসটা তোমার একটা জেল তৈরি করবে তোমার স্টোমাকের মিউকাসের উপরে, এটাই তোমার প্রিভেন্ট করবে অ্যাকশন অফ দ্য পেপসিন এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর আরেকটা জিনিস, যে মিউকোসাল যে ব্লাড ফ্লো সেটা খুব বেশি থাকে। হাই ব্লাড ফ্লো থাকার জন্য ওখানে বেশি অক্সিজেন প্রোভাইড করে, বাইকার্বনেট প্রোভাইড করে। এই বাইকার্বনেটও কিন্তু তোমার কি করবে? কাউন্টারেক্ট করে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। হ্যাঁ, এই সারফেস মানে মিউকাস সেলের উপরে যে বাইকার্বনেট থাকে, এটাও কি করবে? তোমার কাউন্টারেক্ট দ্য ইফেক্ট অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। মেইন জিনিস মনে রাখতে হবে, মিউকাসাল ব্যারিয়ার জন্য সেটা কে তৈরি করে? মিউকাস তৈরি করে। মিউকাসটা সাধারণত নেক সেল থেকে তৈরি হয়, আর মিউকাস সেল থাকে সারফেসে, সেখান থেকে তৈরি হয় একটা জেল লাইক তৈরি করে, পোর্ট জেল লাইক পোর্ট তৈরি করে মিউকাসার উপরে। এই মিউকোসাল ব্যারিয়ারটা প্রিভেন্টস করে তোমার কন্টাক্ট অফ অ্যাকশন অফ পেপসিন এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড উইথ গ্যাস্ট্রিক মিউকোসা। আর একটা যে মিউকাসাল ব্লাড ফ্লোটা ইজ ভেরি হাই, আর হাই ব্লাড ফ্লো প্রোভাইডস অক্সিজেন, বাইকার্বনেট এন্ড গ্লুকোজ টু এপিথেলিয়াল সেল। আর এই বাইকার্বনেট মিউকাস সেল সিক্রেট করার জন্য তোমার কি হয়? যে এটা কাউন্টারেক্ট ফর দ্য অ্যাকশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন তোমার কম্পোনেন্টস অফ প্যানক্রিয়াটিক জুস, এখানে তোমার অর্গানিক কম্পোনেন্টস হিসাবে তোমার এনজাইম গুলো আছে। তো প্যানক্রিয়াটিক জুসে অ্যামাইলোটিক এনজাইম কি থাকে বলছিলাম? প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ থাকে। লাইপোলাইটিক এনজাইম যেটা ফ্যাট ডাইজেশনে হেল্প করে, সেটা কি? প্যানক্রিয়াটিক লাইপেজ, ফসফোলাইপেজ A2, কোলেস্টেরল এস্টারেজ, আর হচ্ছে কোলিপেজ। আর প্রোটিওলাইটিক এনজাইম কি প্যানক্রিয়াটিক জুসে? একটা হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটিডেজ আর ইলাস্টেজ। এই নামগুলো একদম মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, যে প্যানক্রিয়াটিক জুসে এগুলি অনেক সময় রিটেনেও থাকে। হ্যাঁ, ডাইজেস্টিভ এনজাইম প্যানক্রিয়াটিক জুসে কি থাকে, গ্যাস্ট্রিক জুসে কি থাকে, স্যালাইভাতে কি থাকে, অনেক সময় এগুলি ভাইভাতেও ছোট ছোট কোশ্চেন হিসাবে জিজ্ঞেস করা হবে যে প্যানক্রিয়াটিক জুসে অ্যামাইলোলাইটিক এনজাইম কি আছে, তখন বলবা প্যানক্রিয়াটিক আইলেট। লাইপোলাইটিক এনজাইম কি আছে, তখন এই নামগুলো বলবা, প্যানক্রিয়াটিক লাইপেজ, ফসফোলাইপেজ A2, কোলেস্টেরল এস্টারেজ,
পলিপেজ। আর প্রোটিওলাইটিক এনজাইম মানে ইট হেল্পস ইন প্রোটিন ডাইজেশন, সেগুলো কি ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বো অক্সি পলিপেপটিডেজ আর ইলাস্টেজ। আর নিউক্লিয়াস এনজাইম সেটা বলছিলাম তোমাদের, ডিঅক্সি রাইবোনিউক্লিয়াস আর রাইবোঅক্সি নিউক্লিয়াস। আর আরেকটা জিনিস থাকে এখানে ট্রিপসিন ইনহিবিটর। হ্যাঁ, প্যানকেটিক জুসে আরেকটা কি থাকে, ট্রিপসিন ইনহিবিটর। হ্যাঁ, আর ইনঅর্গানিক কম্পোনেন্টস এর মধ্যে কি থাকে, ক্যাটায়নের মধ্যে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আর অ্যানায়নের মধ্যে থাকে ক্লোরাইড, সালফেট আর বাইফসফেট। আর প্যানকেটিক জুসেরও তোমার ফাংশন কি, একটা হচ্ছে তোমার নিউট্রালাইজিং অ্যাকশন আছে আর একটা হচ্ছে তোমার ডাইজেস্টিভ ফাংশন। নিউট্রালাইজিং অ্যাকশনটা কি, যে সাধারণত সোডিয়াম বাইকার্বনেট অফ প্যানকেটিক জুস এটা কি করে, নিউট্রালাইজেস দ্য অ্যাসিডিটি অফ দ্য গ্যাস্ট্রিক কাইম। আমাদের স্টোমাক থেকে যেটা আসে সেটা কিন্তু তোমার অ্যাসিডিক কাইম। হ্যাঁ, সেটাকে সে এই বাইকার্বনেট দিয়ে, প্যানকেটিক জুসে যে বাইকার্বনেট থাকে সোডিয়াম বাইকার্বনেট ফর্মে, এটা কি করবে, নিউট্রালাইজেস দ্য অ্যাসিডিটি অফ দ্য গ্যাস্ট্রিক কাইম। গ্যাস্ট্রিক মানে যে অ্যাসিডিক প্রোডাক্টটা আসে সেটাকে নিউট্রালাইজ করে প্রডিউসেস অ্যান অ্যালকালাইন মিডিয়াম ইন দ্য ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনে কি করবে, অ্যালকালাইন মিডিয়াম তৈরি করবে ফর এনজাইমেটিক অ্যাক্টিভিটির জন্য। এই প্যানকেটিক জুসের যে এনজাইম এগুলি আসলে তোমার অ্যাক্টিভিটির জন্য অ্যালকালাইন মিডিয়াম দরকার। এভাবে ও কি করবে, তোমার সোডিয়াম বাইকার্বনেট অফ প্যানকেটিক জুস neutralizes the acidity of the gastric chyme and produces an alkaline medium in the intestine for enzymatic activity. এক কথা আমাদের স্টোমাক থেকে যে অ্যাসিডিক কাইমটা আসতেছিল সেটাকে নিউট্রালাইজ করবে, করে অ্যালকালাইন মিডিয়াম তৈরি করবে ইন্টেস্টাইনে ফর এনজাইমেটিক অ্যাক্টিভিটির জন্য। আর ডাইজেস্টিভ ফাংশনের মধ্যে যেহেতু ডিফারেন্ট টাইপ অফ এনজাইম এখানে আছে প্যানকেটিক জুসে সব, তাহলে অল 3 টাইপস অফ ফুড মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ডাইজেশনে মানে এটা হেল্প করবে ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য ডাইজেস্টিভ এনজাইম। ডাইজেস্টিভ ডিফারেন্ট টাইপ অফ ডাইজেস্টিভ এনজাইম এখানে তোমার হাই কনসেন্ট্রেশন আছে, সেইগুলি কি করে এই প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট ডাইজেশনে হেল্প করতেছে। তাহলে একটা হচ্ছে নিউট্রালাইজিং অ্যাকশন আছে আর একটা হচ্ছে তোমার ডাইজেস্টিভ অ্যাকশন। যেগুলি অ্যামাইলোলাইটিক এনজাইম সেটা কার্বোহাইড্রেট ডাইজেশনে হেল্প করতেছে, যেটা প্রোটিওলাইটিক এনজাইম সেটা প্রোটিন ডাইজেশনে হেল্প করতেছে, যেটা লাইপোলাইটিক এনজাইম সেগুলি তোমার ফ্যাট মানে ডাইজেশনে হেল্প করে। হ্যাঁ, আর যেমন প্রোটিওলাইটিক অ্যাকশন, হ্যাঁ প্রোটিওলাইটিক অ্যাকশন এটা মনে রাখবা যে ট্রিপসিন সাধারণত মানে এটা ইনঅ্যাক্টিভ ফর্ম। যেমন তোমাকে বললাম যে গ্যাস্ট্রিক জুসের মধ্যে পেপসিন হিসাবে সিক্রেট হয় না, পেপসিনোজেন তৈরি হয়, তাই না? এই পেপসিনোজেনটাকে অ্যাক্টিভ করে কে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, করে কি করে পেপসিন করে, এটা হচ্ছে তোমার স্টোমাকে। আর এখানে তোমার ট্রিপসিনোজেন এটা হচ্ছে তোমার ট্রিপসিনের ইনঅ্যাক্টিভ ফর্ম হিসেবে সিক্রেটেড হয় ট্রিপসিনোজেন। এটা কনভার্টেড হবে অ্যাক্টিভ ট্রিপসিনে বাই এন্টেরোকাইনেজ এনজাইম। এন্টেরোকাইনেজ এনজাইমটা কোথায় থাকে, ইন্টেস্টাইনে থাকে। এই ইন্টেস্টাইনের এন্টেরোকাইনেজ এনজাইম দিয়ে তোমার ট্রিপসিনোজেনটা সিক্রেট হয় প্যানক্রিয়াস থেকে তোমার ইনঅ্যাক্টিভ ফর্মে, এটাকে অ্যাক্টিভ ফর্মে কনভার্টেড করে কে তোমার এন্টেরোকাইনেজ এনজাইম। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে কোন এনজাইম ট্রিপসিনোজেনকে এই ইনঅ্যাক্টিভ ফর্মটাকে অ্যাক্টিভ করে, তাহলে কে, এন্টেরোকাইনেজ এনজাইম। হ্যাঁ, এটা তোমার মানে ইন্টেস্টাইনের এনজাইম, এইটা করে তোমার ট্রিপসিনোজেনকে তোমার ট্রিপসিন করবে। তারপরে এই ট্রিপসিন আবার কি করবে, তোমার অনেক প্রোটিওলাইটিক যে অন্যান্য এনজাইম গুলো আছে সেগুলো সবগুলোই তোমার ইনঅ্যাক্টিভ ফর্মে সিক্রেশন হয়, এদেরকে অ্যাক্টিভ ফর্মে কনভার্টেড করে। ইভেন এই ট্রিপসিন তোমার
তোমার টিপসিনোজনকে তোমার পরে ও তোমার অ্যাক্টিভ ফর্ম তৈরি করবে, কনভার্টেড করবে। হ্যাঁ, তাহলে প্রথম টিপসিনোজনকে কে অ্যাক্টিভ ফর্ম করে, এন্টারোকাইনেজ এনজাইম। আর এই টিপসিনটার কাজ কি, এটা প্রোটিনকে পেপটন পর্যন্ত ভাঙে। আর টিপসিনটাও এটা বললাম যে কাইমোটিপসিনোজেন হিসাবে ইনঅ্যাক্টিভ ফর্মে তৈরি হয়। এটা এন্টারোকাইনেজ না, এখানে টিপসিনোজেনকে কাইমোটিপসিন করবে, এটা করবে হচ্ছে ট্রিপসিন। হ্যাঁ, ট্রিপসিন। আর তোমার টিপসিনোজেনকে এটা অ্যাক্টিভ ফর্মে করবে হচ্ছে ইন্টারোকাইনেজ। আর এই ট্রিপসিন যখন তৈরি হবে, টিপসিনোজেনকেও অ্যাক্টিভ করবে, আর কাইমোটিপসিনোজেনকেও তোমার অ্যাক্টিভ ফর্ম যেটা কাইমোটিপসিন সেটাতে তোমার কনভার্ট করবে। তারপরে এই পেপটন থেকে তারপরে পলিপেপটাইড তৈরি করবে, কাইমোটিপসিন করবে এটা। আর কার্বো অক্সিপেপটিডেজ এটাও তোমার ইনঅ্যাক্টিভ ফর্মে তৈরি হয়। তাহলে একটা কমন জিনিস তোমাদেরকে বলে রাখলাম যে ট্রিপসিন যতগুলো এনজাইম তৈরি হবে সবগুলো ইনঅ্যাক্টিভ ফর্মে তৈরি হয়, এগুলিকে অ্যাক্টিভ ফর্মে সবগুলো কে করে, ট্রিপসিন করে। আর এই ট্রিপসিনোজেনকে কে অ্যাক্টিভ করে, এন্টারোকাইনেজ এনজাইম। যখনই এন্টারোকাইনেজ এনজাইম ট্রিপসিনোজেনকে ট্রিপসিন করবে, বা ট্রিপসিন বাকিগুলোকে তোমার মানে অ্যাক্টিভ করবে, মানে যেমন এই যে প্রো কার্বক্সিপেপটিডেজ এটা ইনঅ্যাক্টিভ ফর্ম, এটাকে তোমার অ্যাক্টিভ করবে কে, ট্রিপসিন। সেটা কি করবে, কার্বক্সিপেপটিডেজ। এই কার্বক্সিপেপটিডেজের কাজ কি, এটা পলিপেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করবে। আর ইলাস্টেজ এটাও তোমার ইনঅ্যাক্টিভ ফর্মে তৈরি হয়, পোরো ইলাস্টেজ। এটাকে কনভার্ট করে কে, অ্যাক্টিভ ফর্মে ইলাস্টেজ, সেটাকে করে ট্রিপসিন। আর এটাকে তোমার ট্রিপসিন পুরো ইলাস্টেজ এনজাইমটা ভেঙে তোমার কি করে, ইলাস্টিন এবং সাম আদার প্রোটিনসে তৈরি করে। তাহলে মনে রাখতে হবে যে ট্রিপসিন একটা অন্যান্য যে এনজাইম গুলো ইনঅ্যাক্টিভ ফর্ম অথবা জাইমোজেন হলে এই মানে ইনঅ্যাক্টিভ প্রোটিন তৈরি হচ্ছিল, সেটাকে তোমার মানে অ্যাক্টিভ করে কে, ট্রিপসিন। আর ট্রিপসিনোজেনকে অ্যাক্টিভ করে কে, এন্টারোকাইনেজ এনজাইম। আর অ্যামাইলোলাইটিক অ্যাকশন তার মানে কার্বোহাইড্রেট ডাইজেশনে ও কিভাবে হেল্প করে। এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজটা কি করে, তোমার হাইড্রোলাইজেস করে সাধারণত যে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, যেটা স্টার্স হচ্ছে তোমার কি একটা গ্লুকোজের সাথে আর একটা গ্লুকোজ লিঙ্ক থাকে কি দিয়ে, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে। এই গ্লাইকোসাইডিক বন্ডটাকে তোমার এই অ্যামাইলেজটা ভাঙবে, ভেঙে কি তৈরি করবে, ম্যালটোজ তৈরি করবে, ম্যালটোট্রাইস তৈরি করবে, আর আলফা লিমিট ডেস্টিন তৈরি করবে। তাহলে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের কাজটা কি করে, যে এটা হাইড্রোলাইজেস করে কোন বন্ডটাকে, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড অফ স্টার্চ টু ফর্ম ম্যালটোজ, ম্যালটোট্রাইস এন্ড আলফা লিমিট ডেস্টিন। আর লাইপোলাইটিক এনজাইম, এখানে লাইপোলাইটিক এনজাইম কি ছিল, আমার প্যানক্রিয়াটিক লাইপেজ ছিল। প্যানক্রিয়াটিক লাইপেজ কি করে, ভাঙ্গে কাকে, টিএজি মানে ট্রাই অ্যাসাইল গ্লিসারল। ট্রাই অ্যাসাইল গ্লিসারলকে ভাঙলে আমরা কি পাবো, ফ্যাটি অ্যাসিড পাবো আর তোমার গ্লিসারল পাবো। কিন্তু ট্রাই অ্যাসাইল গ্লিসারলকে ভাঙতে হলে তোমার কার সাহায্য লাগবে, বাইল সল্টের সাহায্য লাগবে। আর এই কিন্তু প্যানক্রিয়াটিক লাইপেজটাই মানে ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে ভাঙে। হ্যাঁ, তাহলে মনে রাখবা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল ভাঙলে আমরা কি পাবো, ফ্যাটি অ্যাসিড পাবো আর গ্লিসারল পাবো। অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল যখন লিপিড মেটাবলিজম করবা তখন এটা লাগবে কাজে, যে একটা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল ভাঙলে কয়টা গ্লিসারল এবং কয়টা ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তোমরা হারপারের বইতে দেখবা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল কেমিক্যাল স্ট্রাকচার আছে, মাঝখানে একটা গ্লিসারল স্ট্রাকচার, ওইটার সাথে তোমার 3টা ফ্যাটি অ্যাসিড যুক্ত আছে। যখন তোমার এই ট্রাইঅ্যাসাইল গ্লিসারল ভাঙে তখন তাহলে ভাঙলে পরে তার এন্ড প্রোডাক্ট কি থাকবে,
একটা গ্লিসারল, আর আমরা কয়টা ফ্যাটি অ্যাসিড পাবো? 3টা ফ্যাটি অ্যাসিড। তাহলে ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে প্রথমে কে ভাঙে? প্যানক্রিয়াটিক লাইপেজ। হ্যাঁ, আর নিউক্লিয়াস এনজাইম কি করবে? এটা কাকে ভাঙবে? ডিএনএ আরএনএ কে। ডিএনএ আরএনএ কে ভেঙে কি করবে? নিউক্লিওটাইডস তৈরি করবে। কারণ ডিএনএ আরএনএ এরা কি? যে পলিমার অফ দা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড দিয়ে এরা তোমার হচ্ছে তৈরি, তাই না? তাহলে ভাঙলে আমরা কি পাবো? নিউক্লিওটাইডস গুলো পাবো। যে তখন যে আমাকে জিজ্ঞেস করছিল যে এগবলিক জিনিসটা কি, হ্যাঁ, তাহলে তোমার এগবলিক যেটা, তাহলে এটা হচ্ছে তোমার থিক, ভিসিড এবং লেস কোপিয়া জুস রিচ ইন এনজাইমস। মনে রাখতে হবে যে এই যখন যে সিক্রেশনের এনজাইমটা রিচ থাকবে পোর ইন বাইকার্বনেট, এই সিক্রেশনে এগবলিকে তোমার এনজাইমটা বেশি থাকে আর বাইকার্বনেট কম থাকে। আর এটা থিক, ভিসিড এবং লেস কোপিয়াস, আর এটাকে বলে এগবলিক টাইপ। আর হাইড্রোলাইটিক মানে এটা থিন, কোপিয়াস, ওয়াটারি সেক্রেশন রিচ ইন বাইকার্বনেট। হাইড্রোলাইটিক সিক্রেশনে বাইকার্বনেট বেশি থাকবে আর কিন্তু পোর থাকবে ইন এনজাইম। এটাকে বলা হয় হাইড্রোলাইটিক টাইপ অফ প্যানক্রিয়াটিক সিক্রেশন। এগবলিক মনে রাখবা এনজাইম রিচ, আর হাইড্রোলাইটিক হচ্ছে বাইকার্বনেট রিচ। এখানেও অনেক সময় একটা ছোট কোশ্চেন থাকে যে why pancreas is not auto digested by its own enzymes। হ্যাঁ, কারণ ওরও তো, ও নিজেও তো ডাইজেস্টেড হতে পারে, কেন হয় না? যে একটা হচ্ছে যে প্রোটিওলাইটিক যে এনজাইম গুলো প্যানক্রিয়াটিক জুসে সিক্রেটেড হয়, এগুলি একটাতে কি থাকে? ইনঅ্যাক্টিভ প্রিকর্সর মলিকুল হিসাবে তোমার সিক্রেটেড হয়, আর they are not activated until they are secreted into the intestine। হ্যাঁ, ইন্টেস্টাইনে না আসা পর্যন্ত এগুলি কিন্তু কখনোই অ্যাক্টিভ। এরা আমি তোমাদেরকে বললাম প্রথমেই যে টিপসিনোজেন ফর্মে সিক্রেশন হবে, তারপরে তোমার কাইমোটিপসিনোজেন, এরা অ্যাক্টিভেটেড কোথায় হয়? অ্যাক্টিভ ফর্মে হয় তোমার ইন্টেস্টাইনে এসে। সে প্রোটিওলাইটিক এনজাইমস অফ প্যানক্রিয়াটিক জুস secreted as inactive precursor molecule. They are not activated until they are secreted into the intestine. Along আরেকটা জিনিস যে এই এমনি তো ইনঅ্যাক্টিভ ফর্মে সিক্রেটেড হচ্ছে, আরেকটা কি যে এটার সাথে আরো সিক্রেশন হয় ট্রিপসিন ইনহিবিটর দ্যাট প্রিভেন্টস দ্য অ্যাক্টিভেশন অফ ট্রিপসিন। হ্যাঁ, ট্রিপসিন ইনহিবিটর থাকার জন্য ওখানে ট্রিপসিনটা মানে অ্যাক্টিভেট হতে পারে না। A trypsin inhibitor prevents subsequent activation of others as well. Trypsin যদি অ্যাক্টিভেটেড না হয় অন্যগুলো তো কখনোই আর অ্যাক্টিভেটেড হবে না। হ্যাঁ, এই জন্য তোমার ট্রিপসিন ইনহিবিটরটা থাকার জন্য প্যানক্রিয়াসটা তোমার অটো ডাইজেস্টেড হয় না। আর এমনি আরেকটা জিনিস যে এই যে মানে যে এনজাইম গুলো তৈরি হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম প্যানক্রিয়াটিক জুসে, সেগুলি সব সিক্রেটেড হচ্ছে অ্যাজ ইনঅ্যাক্টিভ প্রিকর্সর মলিকুল হিসাবে। ইনঅ্যাক্টিভ গুলো যতক্ষণ পর্যন্ত ইন্টেস্টাইনে না দেবে ততক্ষণ পর্যন্ত এরা অ্যাক্টিভ তৈরি হবে না। কারণ ট্রিপসিনোজেনটা প্রথমে কোন এনজাইম দিয়ে হয়? এন্টারোকাইনেজ। এটা কোথায় তৈরি হয়? ইন্টেস্টাইনে। তাহলে ও যদি অ্যাক্টিভেটেড না হয়, অ্যাক্টিভ না হয়, তাহলে বাকিগুলো কোনোটাই অ্যাক্টিভ হবে না। আর আরেকটা জিনিস থাকে প্যানক্রিয়াটিক জুসের ট্রিপসিন ইনহিবিটর, এটাও তোমার প্রিভেন্টস করবে তোমার মানে ট্রিপসিনোজেন ইনটু ট্রিপসিন হতে। তার ফলে কি হবে? ট্রিপসিন যদি ইনহিবিট থাকে তাহলে ও বাকিগুলো অ্যাক্টিভেশন গুলো ইনহিবিট থাকবে, তাই না? এভাবে তোমার প্যানক্রিয়াসটা কি হবে? অটো ডাইজেস্টেড হবে না বাই ইটস ওন এনজাইমস। দুটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে ওখান থেকে যে এনজাইম গুলো তৈরি হচ্ছে এগুলি ইনঅ্যাক্টিভ প্রিকর্সর মলিকুল হিসাবে তৈরি হয়, এগুলি ইন্টেস্টাইনে যখন যায় তখন এটা অ্যাক্টিভেটেড হয়। আর একটা কি ট্রিপসিন ইনহিবিটরের জন্য এগুলি তোমার মানে ট্রিপসিন যেহেতু ট্রিপসিনোজেন অ্যাক্টিভ হতে পারে না তখন বাকিগুলো অ্যাক্টিভ হয় না, যার ফলে তোমার প্যানক্রিয়াস তোমার অটো ডাইজেস্টেড হয় না, তার নিজের এনজাইম দিয়ে অটো ডাইজেস্টেড হয় না। বাইল সম্পর্কে তোমাদের একটু জানতে হবে, কারণ বাইলের ফাংশনটা ভাইবার তো খুব জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, বাইল
এমনি মানে এটার ফাংশনটাই মেইন মানে ইম্পর্টেন্ট। বাইলটা তোমার ডাইজেস্টিভ জুস, হ্যাঁ, এখানে কি থাকে, বাইল সল্ট থাকে এবং বাইল পিগমেন্টস থাকে এবং আদার সাবস্টেন্স থাকে যেটা ডিজলভ ইন অ্যালকালাইন সলিউশন। হ্যাঁ, কি যে এটা সাধারণত তৈরি হচ্ছে কোথায়, লিভারে, লিভারে বাই হেপাটোসাইটস দিয়ে, লিভার সেল দিয়ে, হ্যাঁ, আর স্টোর থাকে কোথায়, গল ব্লাডারে গিয়ে। আর এটা বাইলটা দেখতে কেমন, ইয়েলোইশ গ্রিন কালার, টেস্ট কিরকম, বিটার, আর রিয়াকশন কেমন, অ্যালকালাইন। তাহলে মনে রাখতে হবে যে বাইল তৈরি হয় কোথায়, লিভারে বাই হেপাটোসাইটস আর স্টোরড ইন গল ব্লাডার। হ্যাঁ, আর আর এর মেইন কম্পোজিশন কি, এখানে কি থাকে, বাইলস থাকে, বিলিরুবিন থাকে, কোলেস্টেরল থাকে, লেসিথিন থাকে, তার মানে ফসফোলিপিড, সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট থাকে। হ্যাঁ, এগুলি। এখন বাইল অ্যাসিড গুলো তোমার জানতে হবে, বাইল অ্যাসিডটা তোমার কিভাবে তৈরি হয়। বাইল অ্যাসিড তোমাদেরকে যখন ওই ভিটামিন সি ফাংশন পড়াইছিলাম তখন কিন্তু যে ভিটামিন সি এর কোএনজাইম হিসাবে কাজ করে বলছিলাম, সেটা কি একটা হচ্ছে বাইল অ্যাসিড তৈরিতে, আর একটা তোমার যে বলছিলাম যে আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে, এরকম কোলাজেন সিনথেসিস হেল্প করে। এই যে বলছিলাম যে বাইল অ্যাসিডে মানে কোলেস্টেরল থেকে যখন বাইল অ্যাসিড তৈরি হয় প্রথম যে স্টেপ, সেখানেই কিন্তু ভিটামিন সিটা কোএনজাইম হিসাবে কাজ করে। হ্যাঁ, তাহলে বাইল অ্যাসিড তাহলে কোন ইয়ে থেকে তৈরি হয়, লিপিড থেকে, কোলেস্টেরল থেকে। আর সেটা কোথায় হচ্ছে, লিভারে হচ্ছে। আর এই পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয় বাইল অ্যাসিড গুলোর নাম বলো। হ্যাঁ, একটা হচ্ছে প্রাইমারি বাইল অ্যাসিড, একটা সেকেন্ডারি বাইল অ্যাসিড। তাহলে প্রাইমারি যে বাইল অ্যাসিড সেগুলির নাম কি, প্রাইমারি মনে রাখবে, এটা একদম মুখস্থ রাখবা, নেম অফ বাইল অ্যাসিড, একটা হচ্ছে কোলিক অ্যাসিড আর কেনোডিঅক্সিকোলিক অ্যাসিড। আর সেকেন্ডারি বাইল অ্যাসিডের নাম হচ্ছে তোমার এগুলি প্রাইমারি বাইল অ্যাসিড। হ্যাঁ, যখন তোমার ডিকনজুগেশন হবে এবং ডিহাইড্রোক্সিলেশন হবে ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া দিয়ে, তখন তোমার সেকেন্ডারি বাইল অ্যাসিড তৈরি হবে। সেগুলির নাম কি, ডিঅক্সিকোলিক অ্যাসিড আর লিথোকোলিক অ্যাসিড। হ্যাঁ, এগুলি যখন তোমার এই যে অ্যাসিড গুলো, কোলিক অ্যাসিড, কেনোডিঅক্সিকোলিক অ্যাসিড, এগুলি যখন তোমার কনজুগেট করবে মানে যুক্ত হবে গ্লাইসিনের সাথে অথবা টোরিনের সাথে, তখন এদের নাম হবে এরকম যে টরো কোলিক অ্যাসিড, টরো তোমার কেনোডিঅক্সিকোলিক অ্যাসিড, অথবা তোমার গ্লাইকোকোলিক অ্যাসিড মানে গ্লাইকো কেনোডিঅক্সিকোলিক অ্যাসিড, এরকম নাম হবে। হ্যাঁ, তোমাদেরকে যেটা মেইন জিনিস মনে রাখতে হবে যে মানে প্রাইমারি বাইল অ্যাসিডের নাম কি, কোলিক অ্যাসিড আর হচ্ছে কেনোডিঅক্সিকোলিক অ্যাসিড। এটা কনজুগেট হতে পারে আইদার গ্লাইসিন অথবা টোরিন। যখন টোরিনের সাথে হবে তখন টরো কোলিক অ্যাসিড, আবার টরো কেনোডিঅক্সিকোলিক অ্যাসিড। যখন গ্লাইসিনের সাথে হবে তখন হচ্ছে গ্লাইকো, সেই হিসাবে এদের নাম হবে। আর সেকেন্ডারি বাইল অ্যাসিড কি, ডিঅক্সিকোলিক অ্যাসিড আর লিথোকোলিক অ্যাসিড। আর বাইল সল্টটা কি, যখন এটার সাথে তোমার সোডিয়াম এবং পটাশিয়াম যুক্ত হবে তখন এটা তোমার সল্ট হিসাবে তৈরি হবে। আর বাইল অ্যাসিডের তোমার মেইন ফাংশন কি, ইন্টেস্টাইনে এর মেইন ফাংশন হচ্ছে তোমার ইমালসিফাইং করা। মানে ইমালসিফাইংটা কি সেটা তোমাদের পরে আবার পড়াবো, যে বাইল অ্যাসিড শুধু একটু মনে রাখো যে ইট অ্যাক্টস অ্যান ইমালসিফাইং এজেন্ট ইন ইন্টেস্টাইন and actively participates in fat digestion and absorption. বাইল তোমার এই ইমালসিফাই না করলে কখনোই ফ্যাট ডাইজেশনও হবে না, অ্যাবজর্পশনও হবে না। তাহলে বাইল অ্যাসিড তোমার কি করে, acts as a emulsifying agent in intestine and actively participates in fat digestion and absorption. আর বাইল সল্ট আমি যখন বললাম, যখন এই কনজুগেট বাইল অ্যাসিড গুলো সোডিয়াম এবং পটাশিয়ামের সাথে সল্ট তৈরি করবে তখনই তোমার ওটার নাম হবে বাইল সল্ট। হ্যাঁ, তাহলে বাইল সল্ট গুলো তোমার ওই যখন এর সাথে সোডিয়াম যুক্ত হবে তখন তোমার হবে সোডিয়াম গ্লাইকোকোলিক অ্যাসিড, এরকম নাম হবে। কিন্তু
নামগুলো এমনি মনে রাখবা, কিন্তু অতটা ইয়ে না। এই বাইল অ্যাসিড গুলো তোমার ইয়ের সাথে যুক্ত হবে, সোডিয়াম এবং পটাশিয়ামের সাথে, পটাশিয়াম সল্টের সাথে, তখনই এটা বাইল সল্ট হিসাবে তৈরি হবে। তো তোমাদের মেইন যেটা, যে এই যে নামগুলো, নেম অফ বাইল সল্ট, সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম টরোকোলেট, আর যদি তোমার গ্লাইকোকুলেটের সাথে যুক্ত হয় তাহলে সোডিয়াম গ্লাইকোকুলেট, পটাশিয়াম গ্লাইকোকুলেট, আর যদি টরো কেনো ডিঅক্সিকুলেটের সাথে যদি সোডিয়াম যুক্ত হয় তো ওইভাবে নামগুলো হবে। হ্যাঁ, আর বাইল পিগমেন্ট কি, বিলিভারডিন আর বিলিরুবিন, এই দুটা হচ্ছে বাইল পিগমেন্ট। তোমাদের মেইন যে জিনিসটা মনে রাখতে হবে, বাইল সল্টের ফাংশন কি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। বাইল সল্টের, বাইলের মধ্যে কি থাকে, বাইল সল্ট থাকে। বাইল সল্টের ফাংশন কি, একটা হচ্ছে তোমার ডাইজেস্টিভ ফাংশন আর একটা হচ্ছে অ্যাবজর্পটিভ ফাংশন। ডাইজেস্টিভ ফাংশনটা কি করে, বাইল সল্টস কি করে, হেল্পস ইন ডাইজেশন অফ ফ্যাট বাই এমালসিফিকেশন অফ ফ্যাট বাই বাইল সল্টস এন্ড লেসিথিন। লেসিথিন মানে ফসফোলিপিড। তাহলে বাইল সল্টটা মেইন ফ্যাট ডাইজেশনের মেইন কি কাজ করে, এমালসিফিকেশন করে। এমালসিফিকেশনের দ্বারা কি করে, যে লার্জ ফ্যাট গ্লোবুলস আছে সেগুলিকে ভেঙে স্মল ফ্যাট পার্টিকুলে তৈরি করে। এই স্মল ফ্যাট পার্টিকুল তৈরি হওয়াতে কি হবে, বড় বড় টুকরাকে ভেঙে ছোট ছোট টুকরা করে সারফেস এরিয়াটাকে বাড়াইয়া দেয়। তখন সারফেস এরিয়া বেড়ে যাওয়ার জন্য কি হবে, প্যানক্রিয়াটিক যে লাইপেজ তখন তার কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এর মানে বাইল সল্ট, বাইলের আসলে মেইন কাজ হচ্ছে মানে ইট হেল্পস ইন এমালসিফিকেশন বাই বাইল সল্ট। সেটা কিভাবে এমালসিফিকেশন করে, একটা হচ্ছে তোমার লার্জ ফ্যাট গ্লোবুলস কে আর ব্রোকেন ডাউন ইনটু স্মল ফ্যাট পার্টিকল, therefore increase surface area for better action of pancreatic lipase which acts on TAG করে তোমার কি তৈরি করবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড। এবং একবারে কিন্তু সবগুলো ফ্যাটি অ্যাসিড ভাঙবে না, প্রথমে একটা ফ্যাটি অ্যাসিড ভাঙবে, তারপরে আরেকটাকে যখন একটা ভাঙবে তখন মনো তোমার মনো হচ্ছে অ্যামাইনো গ্লিসারল হবে। তার মানে 2 নম্বর কার্বনে তোমার একটা ফ্যাটি অ্যাসিডকে ভাঙে প্রথমে। তাহলে মেইন কাজ মনে রাখতে হবে যে এর বাইল সল্টসের ডাইজেশনের, ফ্যাট ডাইজেশনের কি কাজ, এমালসিফিকেশন। এমালসিফিকেশনটা কি, যে লার্জ ফ্যাট গ্লোবুলস কে ভেঙে স্মল ফ্যাট পার্টিকুল তৈরি করে। এই স্মল ফ্যাট তাতে কি হয়, সারফেস এরিয়াটা বাড়ে। সারফেস এরিয়াটা বাড়লে প্যানক্রিয়াটিক লাইপেজও কাজ করতে তোমার সুবিধা হবে টিএজির উপরে, করে তোমার ফ্রি ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে 2 মোনোঅ্যাসাইল গ্লিসারল তৈরি করবে। এইভাবে তোমার একটা হচ্ছে কি এমালসিফিকেশন, আরেকটা কি কাজ করে, অ্যাবজর্পশনে হেল্প করে। অ্যাবজর্পশনে কি করবে, মাইসিলি ফর্ম করবে। এই যে বাইলের মধ্যে কি থাকে, বাইল সল্ট থাকে। এই বাইল সল্ট কি করে, তোমার ফ্যাটের ডাইজেশনের এন্ড প্রোডাক্ট গুলোকে সাথে মিলে মাইসিলি তৈরি করে। তো তৈরি করে ফ্যাট ডাইজেশনের তোমার এন্ড প্রোডাক্ট কি থাকে, যে গ্লিসারল, ফ্রি ফ্যাটি অ্যাসিড, এগুলির সাথে মিলে তোমার মাইসিলি তৈরি করবে। তার মানে বাইল সল্ট গুলো কি করবে, ওই জিনিসগুলোর সাথে যুক্ত হয়ে তোমার মাইসিলি তৈরি করবে, তৈরি করে তোমার ফ্যাটকে অ্যাবজর্পশনে সাহায্য করবে। তাছাড়া কিন্তু বাইল সল্ট ছাড়া তোমার ফ্যাট কখনোই অ্যাবজর্পশন হতে পারবে না। হ্যাঁ, আর একটা কাজ কি বাইল সল্টের, এই বাইল সল্ট keep cholesterol in soluble form, thus prevent formation of gallstone। মানে কোলেস্টেরলকে তোমার এরা বাইল সল্টটা সলিবল ফর্মে রাখে, যার জন্য তোমার কি হয়, তোমার গল ব্লাডারে স্টোন তৈরি হতে দেয় না। না হলে কিন্তু তোমার, আর এইটাতে কাজে আর একটা জিনিস সাহায্য করে, সেটা ফসফোলিপিডও এটা মানে সাহায্য করে, স্টোন হতে দেয় না। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে বাইলের মধ্যে আসলে মেইন কাজ কি, বাইলের মধ্যে কি থাকে, বাইল সল্ট থাকে। বাইল সল্টের মেইন কাজ হচ্ছে, একটা হচ্ছে ডাইজেস্টিভ ফাংশন বাই এমালসিফিকেশন, আর একটা হচ্ছে অ্যাবজর্পটিভ ফাংশন বাই ফর্মিং মাইসিলি। হ্যাঁ, এমালসিফিকেশনটা কি, যে এটা বাই এমালসিফিকেশন লার্জ
fat globules are broken down into small fat particles. Therefore, increases surface area for better action of pancreatic lipase. আর by absorption কিভাবে হেল্প করে? By forming micelle, bile salt help in absorption of end products of fat digestion. এটা কিন্তু পরীক্ষায় তোমাদের খুবই জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, যে বাইলের মেইন ফাংশন কি। যেহেতু বাইলের মধ্যে কি থাকে, বাইল সল্ট থাকে, তাহলে বাইল সল্টের মেইন ফাংশন হচ্ছে ডাইজেস্টিভ ফাংশন বাই এমালসিফিকেশন, আর একটা হচ্ছে অ্যাবজর্পটিভ ফাংশন বাই ফর্মিং মাইসিলি। তাহলে তো যখন তুমি বলবা এমালসিফিকেশন করে, এমালসিফিকেশন মানে কি, যে লার্জ ফ্যাট গ্লোবুলসকে তোমার ছোট ছোট টুকরায় ভেঙে কি করে সারফেস এরিয়া বাড়ায় দেয়, তারপরে কি হয়, প্যানক্রিয়াটিক লাইপেজ যে এনজাইম তখন তার কাজ করতে সুবিধা হয়। আর মাইসেলি ফর্মেশনের ছাড়া তোমার কখনো এন্ড প্রোডাক্টস অফ ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশন হবে না। আর এই মাইসেলি তৈরি করতে আমার কি প্রয়োজন? বাইল সল্ট প্রয়োজন। একটা কোশ্চেন জাগতে পারে যে বাইলকে কেন ডাইজেস্টিভ জুস বলা হয়, বুঝছো? বাইলকে কেন ডাইজেস্টিভ, এর ভিতর তো কোনো এনজাইম নাই, হ্যাঁ। তাহলে একটা কমন সেন্সের ব্যাপার দেখো, যেহেতু এই ডাইজেশনে হেল্প করতেছে সেজন্য এই বাইলকে আসলে, যদিও এর ভিতরে কোনো এনজাইম নাই, তারপরেও আমরা বাইলকে তোমার ডাইজেস্টিভ জুস বলি। হ্যাঁ, দেখো যে কয়েকটা নাম বললাম তার মধ্যে তোমার কি ছিল, ডাইজেস্টিভ বাইল ছিল ডাইজেস্টিভ জুসের মধ্যে। কেন বলা হচ্ছে? যে it helps in digestion of fat by the process of emulsification. এমালসিফিকেশনটা কি তার আগে তোমাকে বলে ফেললাম, যে by emulsification large fat globules are broken down into small particles with the help of bile salt and lecithin. Lecithin মানে phospholipid. Therefore, it increases surface area of fat for better action of pancreatic lipase. হ্যাঁ, আরেকটা কি যা বললাম যে অ্যাবজর্পশনে হেল্প করতেছে কিভাবে? বাই ফর্মিং মাইসিলি। হ্যাঁ, এন্ড প্রোডাক্টস ফ্যাটের যে ফ্যাট ডাইজেশনের যে এন্ড প্রোডাক্টস থাকে সেগুলি তোমার বাইল সল্ট ছাড়া তোমার মানে অ্যাবজর্ব হতে পারবে না। হ্যাঁ, মাইসিলি ফর্ম করে তোমার অ্যাবজর্ব। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ফ্যাট সলিবল যে ভিটামিন, এগুলি কিন্তু এই ফ্যাটের সাথে অ্যাবজর্ব হয়। তাহলে ইট হেল্পস ইন অ্যাবজর্পশন অফ ফ্যাট সলিবল ভিটামিনস লাইক ভিটামিন এ, ডি, ই, কে। হ্যাঁ, তাহলে বাইলের মধ্যে কোনো এনজাইম নাই, তারপরেও কেন বাইলকে আমরা ডাইজেস্টিভ জুস বলি? মানে এই বাইলের মধ্যে বাইল সল্ট থাকাতে ও তোমার আমাদের ফ্যাট ডাইজেশন এবং অ্যাবজর্পশনে হেল্প করতেছে, সেই জন্য আমরা বাইলকে ডাইজেস্টিভ জুস করি। সেটা কিভাবে হেল্প করে? একটা হচ্ছে এমালসিফিকেশন, একটা হচ্ছে অ্যাবজর্পশনে বাই মাইসিলি ফর্মেশন। আর যেহেতু ফ্যাট ডাইজেশন অ্যাবজর্পশনে হেল্প করতেছে, আর ফ্যাট তোমার সাথে ফ্যাট সলিবল ভিটামিন গুলো তোমার অ্যাবজর্পশন হয়, তাহলে ইনডাইরেক্টলি ইট হেল্পস ইন অ্যাবজর্পশন অফ ফ্যাট সলিবল ভিটামিন। হ্যাঁ, এটুকুই থাকলো আজকে।